যেমন বলছে একটাও বুথ পাবে না আইএসএফ, একটাও বুথ পাবে না, আমরা বলবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, আপনি ক্যান্ডিডেট দেবেন, আমি ক্যান্ডিডেট দেবো, বাকি দল ক্যান্ডিডেট দেবে, মানুষ যার পছন্দ হবে, যাকে পছন্দ হবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা সেই গণতন্ত্রের আবার নতুন দিগন্তকে খুলে দিতে চাই। জনসভা করে প্রমাণ করেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মিথ্যা কেস দিয়ে চোখ রাঙিয়ে রোখা যায়নি, রোখা যাবে না। এখানে জনসভা হচ্ছে, এত বড় জনসভা হচ্ছে, এরকম একটি হাই রোডের পাশে জনসভা হচ্ছে, ঘুরে তাকিয়ে দেখুন, পেছনে যান, সামনে যান, পাশে যান, কোথাও কোনো খাকি উদ্দি দেখতে পাবেন না, কোথাও নেই। দেখুন, সিভিক ভলেন্টিয়ার্সও নেই। কেন নেই? কারণ ওরা এখন তৃণমূলের পার্টি অফিসে পাহারা দিচ্ছে। যে পরিমাণ গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে, যে পরিমাণ মারামারি হচ্ছে, কাকের মাংস খাচ্ছে, তারা সেখানে সেখানে পাহারা দিতে গেছে। বলেছে আমাদের জনসভায় আমরা পুলিশ, তোমাদের জনসভায় পুলিশ পাঠাতে পারবো না, লাগবে না পুলিশ, পুলিশ ছাড়া আমরা সমস্ত জায়গায় জনসভা করছি। পুলিশ থেকে 21 জানুয়ারির দিন আমাদের এমএলএর উপরে আক্রমণ হয়েছে, তিনটে থানার পুলিশের সামনে। কি করেছে পুলিশ? কি প্রয়োজন এখানে পুলিশ দেওয়ার? পুলিশ যদি আক্রমণ হওয়ার হয়, পুলিশের সামনে পুলিশ থাকলেও আক্রমণ হবে, পুলিশ না থাকলেও আক্রমণ হবে। তাই আপনাদের ওই সমস্ত চোখ রাঙানিকে, পুলিশের ওই সমস্ত মিথ্যে করে যেভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা, তাতে আমরা ভয় আগেও পাইনি, আগামী দিনেও পাবো না। যখন আমাদের এমএলএ সহ আমাদের পার্টি নেতৃত্বরা জেল কাস্টাডিতে ছিলেন, পুলিশ কাস্টাডিতে ছিলেন, তখনও ঠিক মধ্যমগ্রামের সম্ভবত হুমায়পুরের ওদিকে আমরা একটা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে পথসভা করেছিলাম। সেখানেও আইসির একই বক্তব্য। আইসি আমাকে রাত্রিবেলা ফোন করেছেন, ফোন করে বলছেন সভা করা যাবে না, রাস্তার অবস্থা খারাপ। বাদু রোডের অবস্থা খুব খারাপ ছিল তখন। আমি বললাম রাস্তার অবস্থা খারাপ, তাহলে আমাকে পথসভা করে ওখানে বলতে হবে যে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করুন, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই কথাটা বলার জন্য আমাকে সভা করতে দিতে হবে। পরে জানতে পারলাম কি না, রূপকার ওই রাস্তা দিয়ে পাস হবে না ওই দিন, ওই জন্য নাকি পাশে সভা করা যাবে না। সেই দিনকেও আমরা সভা করেছিলাম ওখানে দাঁড়িয়ে, আর আজকেও এখানে দাঁড়িয়ে আমরা সভা করছি। আগামী দিনেও পুলিশের চোখে চোখ রেখে আমরা সভা করব। প্রথমে গান দিয়ে শুরু হয়েছে, আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম। বুকের মধ্যে একটা আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে, সেই উদ্দীপনা থেকেই আপনাদেরকে বলছি। গতকালও আপনারা দেখেছেন, সভাপতি বলার সময় বলছিলেন জঙ্গলমহল কীরকম হাসছে, দাঁত ছাড়িয়ে হাসছে, দাঁত কেলিয়ে হাসছে। আপনারা কালকে দেখেছেন সেই ঘটনা, কিভাবে মন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে অভিষেক ব্যানার্জিকে চোর 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 বলে তেড়ে গেছে আপনারা দেখেছেন। সভাপতি বলছিলেন যে ওরা এখন সবাই জেনে গেছে, প্রতিটা বাড়ির সবাই জেনে গেছে ওরা চোর, তাই নতুন করে মঞ্চ থেকে আর বলার কিছু নেই চোর। টিভি স্টুডিওতে বলছে, যেখানে যাচ্ছে সেখানেই চোর চোর শুনছে, বেচারিদের অবস্থা একদম নাজেহাল। সেই রকম অবস্থায় কালকে জঙ্গলমহলে গিয়েছিল নবজোয়ার যাত্রা, সম্ভবত নাইট স্টে করবে বললেন, যাচ্ছিলেন গাড়ি করে, মন্ত্রীর গাড়িতে আক্রমণ হয়েছে। আজকে অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে কিছুজন, অ্যাটেম্প টু মার্ডার সহ আরও অনেক কেসে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা মন্ত্রীর গাড়িতে হামলা করেছেন। সাধুবাদ জানাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, ঠিক করেছেন, গ্রেপ্তার করেছেন। কিন্তু মাননীয়, আপনাকে তো বলতে হবে, আপনার রাজ্যের একজন বিধানসভার বিধায়ক, তিনি তিনটে থানার পুলিশের সামনে আক্রান্ত হলেন, তারপরে যারা আক্রান্ত করলো তাকে, তাদের আজ পর্যন্ত কারুর সাজা হলো না, বরং উল্টে তাকে 42 দিন জেল খাটালেন, আর তার কর্মী সমর্থকদের 42 দিন জেল খাটালেন। তার উত্তরটা আপনি দেবেন না? আপনার দলের মন্ত্রী আক্রান্ত হয়েছে, আপনার ভাইপো আক্রান্ত হয়েছে বলে তার জন্য তাদেরকে অ্যারেস্ট করে নিলেন, 24 ঘন্টা সময়ও দিলেন না। একদম নবান্ন থেকে ডাইরেক্ট ঝাড়গ্রামের এসপিকে মেল করছেন, খবর পাঠাচ্ছেন যে অ্যারেস্ট করো তাড়াতাড়ি। আর একজন বিধানসভার বিধায়ক, তিনি আক্রান্ত হচ্ছিলেন, কখন ছিল, তখন কোথায় ছিল আপনার মমতাময়ী রূপ? তখন আপনি মুখ্যমন্ত্রী নন, আপনি তো মুখ্যমন্ত্রী, বিধানসভার প্রত্যেকটি বিধায়কের অভিভাবিকা আপনি। আপনার লজ্জা করলো না? সেই সংগ্রামের কথা আমরা জানি। সেই সময় আমরা প্রত্যেক দিন ব্যাংসাল কোর্টের সামনে যেতাম, শুধু ব্যাংসাল কোর্টের সামনে নয়, 21 জানুয়ারি আমাদের এমএলএকে গ্রেপ্তার করা হয়েছে। 20 জানুয়ারি রাত থেকে আমরা রানী রাসমণিতে ছিলাম, ওখানে কিছু কাজ ছিল, আমরা ছিলাম সেই সময়। সেই 20 জানুয়ারি রাত্রির থেকে ভাঙড়ের বুকে একের পর এক আক্রমণ নেমে এসেছে। বিধায়ক আমাদের সঙ্গে রাস্তাতেই ছিলেন 20 তারিখ রাতে, তার কাছে বারবার ফোন আসছে ভাঙড় থেকে, তিনি বারবার ওখানকার কাশীপুর থানা, ভাঙড় থানা, কেএলসি থানাকে ফোন করছেন, কিন্তু থানা থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। সেই 20 তারিখ রাত থেকে শুরু হয়েছে তৃণমূলের গুন্ডাগিরি। তারপর 21 তারিখ আমরা কি দেখলাম, আপনাদের সবার কাছে জানা সেই ঘটনা। সকাল থেকে যখন আমাদের কর্মী সমর্থকরা আসছে, তখন হাতিশালায় 6 লেনে আরাবুল বাহিনীর নেতৃত্বে কিভাবে আমাদের কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়েছিল তৃণমূল বাহিনী। তারপরে আমাদের এমএলএ, আমাদের দলের চেয়ারম্যান, আমাদের নেতা, তিনি তখন কলকাতায় পার্টি অফিসেই ছিলেন, তিনি বললেন যে আমরা বারণ করেছিলাম যে আপনাকে যেতে হবে না, তিনি বললেন না আমি তো যাবই,
কারণ আমি সেই নেতা নই যিনি এসিতে বসে থাকেন আর কর্মী সমর্থকদের রাস্তায় নেমে মার খান। আমি সেই নেতা যিনি কর্মী সমর্থকদের সঙ্গে রাস্তায় থেকে আন্দোলন করব, রাস্তায় থেকে লড়াইটা করব, মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করব। উনি ভাঙড়ে পৌঁছেছেন এবং উনি ভাঙড়ে পৌঁছানোর পরে আমরা কি দেখলাম, তাকে ফেলে দেওয়া হয়েছে, তাকে আক্রান্ত করা হয়েছে। কে আছে, উপকার যাচ্ছে নাকি? যাই হোক, এই সভা থেকে কেউ চোর বলে চেল্লাবেন না, আমাদের সেই স্বভাব নেই, আমাদের পার্টি থেকে সেই শিক্ষা আমাদেরকে দেয় না। যাই হোক, যেখানে বলছিলাম আমি যে ঘটনার কথা, তারপরে আমাদের এমএলএ যখন আবার ফিরে এলেন কলকাতার বুকে সেই সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে, তারপরে আমাদের এমএলএকে আমাদের ওই সভা থেকে আমাদের এমএলএ সহ আমাদের জেনারেল সেক্রেটারি সহ প্রচুর কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হলো। সেই দিন রাত্রিবেলা আমরা গ্রেপ্তারের পরে যখন কলকাতা পার্টি অফিসে গেলাম, পুলিশ সিভিল ইউনিফর্মে রেড করছে, আমাদেরকেও সেই রাতে পুলিশ গ্রেপ্তার করতে শুধুমাত্র কিছু সাংবাদিকদের সহযোগিতায় আমরা ছাত্ররা সেই দিনকে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছিলাম। তারপরে 42 দিন ধরে যে টর্চার চলেছে তাদের উপর, তার সাক্ষী আমরা থেকেছি। প্রতিদিন ব্যাংসাল কোর্টের সামনে গিয়েছি আমরা 10-20 জন গিয়ে স্লোগানিং করেছি, আর বাড়ি ফেরার সময় প্রত্যেকদিন চোখের জল নিয়ে বাড়ি ফিরেছি। সেই সমস্ত কর্মী সমর্থকদের বাড়ি থেকে যারা গিয়েছিলেন, সেই সমস্ত নেতৃত্বের বাড়ি থেকে যারা গিয়েছিলেন, তারা বুকে জড়িয়ে আমাদের বুকে তারা জড়িয়ে ধরছেন এবং হাউ হাউ করে কাঁদছেন। সেই দিনই শপথ নিয়েছিলাম, জীবন চলে যাবে ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জিকে সিংহাসন থেকে নামিয়েই ছাড়বো, এই অপশাসনের ধ্বংস করেই ছাড়বো। আজ আমি সেই পথেই আছি এবং আগামী দিনেও থাকবো। আমি ছাত্র রাজনীতি করি, তাই ছাত্র রাজনীতি সম্পর্কেই বলবো। রাজ্য জুড়ে 8,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে বসেছে, 8,000-এর বেশি স্কুল বন্ধ করে দিতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। পড়াশোনা করে কি হবে? হীরক রাজার দেশে আমরা দেখেছিলাম যে যাও বাড়ি যাও, স্কুল ছুটি, আজ থেকে আর পড়াশোনা হবে না। সেই মমতা ব্যানার্জি হীরক রানী আজকের, তিনি রাজ্যের 8,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছেন। কি বলছেন? শিক্ষার্থী নেই। কেন ছাত্রছাত্রী যাবে সরকারি স্কুলে? প্রাইভেট স্কুল ঝাঁ চকচকে স্কুল, আপনার মিড ডে মিলে আপনি যে সরকারি স্কুলে খাবার দিচ্ছেন সেখানে টিকটিকি পড়ছে, শুয়োপোকা পড়ছে, সাপ পড়ছে, আপনার স্কুলে কেন যাবে? যেখানে ছুটিই থাকে সারা বছর। আমরা আগে পড়াশোনা করেছি, স্কুলে যেতাম, মাঝে মাঝে ছুটি থাকতো, আর এখন সারা বছর ছুটি থাকে, মাঝে মাঝে স্কুল খোলা হয় পড়াশোনার জন্য। কেন যাবে সরকারি স্কুলে? যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি স্কুলে যাবে, যাদের সামর্থ্য নেই তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ড্রপ আউট হচ্ছে। এবছরই মাধ্যমিক দিয়েছে 4 লক্ষের বেশি শিক্ষার্থী মাধ্যমিক দেয়নি এবছর, গত বছরের তুলনায় 4 লক্ষের কম পরীক্ষার্থী এবছর মাধ্যমিক দিয়েছে। এগুলো আপনাদেরকে জানতে হবে। মমতা ব্যানার্জি, আমি আগেও বলেছি আবারও বলছি এবং আপনারা জানেনও, যে যাহা বিজেপি তাহাই তৃণমূল। মদন মিত্র নিজে বলেছেন, মাথার ডিফেক্ট হয়ে গেছে বলছে, ওই সরি মদন মিত্র না, মুকুল রায়, মানে ভুলে যায় আর কি, কে কখন কোন দলে কে কখন কি বলছে। এই বলছে মমতা ব্যানার্জি খারাপ, এই বলছে মমতা ব্যানার্জি ভালো, ও বলছে বিজেপি খারাপ, আবার বলছে বিজেপি ভালো। আমাদেরই সাংসদ আছে ব্যারাকপুরের অর্জুন সিং, ও মিছিল করেছে, আমাকে একজন বলছে যে অর্জুন সিং মিছিল করছে, কার হয়ে? বিজেপির হয়ে। বললো না তৃণমূলের। আর তখন আমার মনে পড়লো যে আসলে উনি আবার বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন। আবার বলেছেন আমি মমতা ব্যানার্জির কাছ থেকে লড়াই করা শিখেছি, আমি কোনোদিনও বিজেপিতে যাইনি, অথচ বিজেপির এমপি হয়ে এখন বসে আছেন। এইরকম নির্লজ্জতা সারা রাজ্য জুড়েই চলছে এবং সাধারণ মানুষও জানে। বিজেপির কর্মীরা আমাকে ফোন করে যে দাদা বিজেপিটা আর করা যাবে না, আমরা বুঝতে পেরেছি মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমরা বিজেপি করতাম, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে বিজেপিটা আসলে তৃণমূলেরই বি টিম, তারা বিজেপির হয়েই কাজ করছে, তাই তারা তৃণমূলের হয়েই কাজ করছে, তাই আমরা আর বিজেপিটা করবো না। আগামী দিনে আমরা বিকল্পের পথ আমরা সন্ধান করছি। আমি বলেছি যে বিকল্প একমাত্র পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ মেনে রাজনীতি করো। আগামী দিনে আমরা একটা নতুন বাংলার মানুষকে উপহার দিতে পারবো। যাই হোক, যে কথা আমি বলছিলাম এখানে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ, মধ্যমগ্রামের কলেজ, আমি ওই কলেজের ছাত্র ছিলাম, ওখান থেকে আমি বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। টিএমসিপির মৌরুসি পাঠটা চলছে এখন কলেজে। সেই সমস্ত টিএমসিপির দাদাদেরকেও মনে করিয়ে দিতে চাই, এই শাসন বেশি দিন থাকবে না। তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, স্টুডেন্টস ফ্রন্ট নামটা কানে শুনে রেখে দাও। আগামী দিনে মধ্যমগ্রাম কলেজে, বিবেকানন্দ কলেজে স্টুডেন্টস ফ্রন্টের ইউনিয়ন হবে। স্টুডেন্টস ফ্রন্ট তার দাবিকে সামনে নিয়ে আমাদের মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে ইলেকশন লড়বে এবং ইলেকশনে জয়ী হয়ে আসবে তার দাবিকে সামনে রেখে। দখলদারি রাজনীতি নয়, আমরা কলেজ দখল করব না তোমাদের মতো, আমরা আমাদের দাবিকে সামনে রেখে কলেজে লড়বো এবং আমাদের প্রত্যেকটা কলেজে আমরা লড়বো। ব্রাত্য বসু কবে কলেজ ইলেকশন হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা ভুলেই গেছে। ব্রাত্য বসু বলেছেন পঞ্চায়েত ইলেকশনের পর কলেজ ইলেকশন হবে। আর কি বলেছেন? সব জায়গায় একই দিনে কলেজ ইলেকশন হবে। কেন সব জায়গায় একই দিনে কলেজ ইলেকশন হবে? আমরা সব জায়গায় আলাদা আলাদা দিনে কলেজ ইলেকশন চাই এবং আমরা চাই পঞ্চায়েত ইলেকশনের পরেই
ওই মুখে বলে দিলে হবে না যে পঞ্চায়েত ইলেকশনের পরেই কলেজ ইলেকশন হবে। ইমিডিয়েট ডেট জানাতে হবে যে কবে পঞ্চায়েত ইলেকশন হবে। ভাইপো ব্যানার্জি বেরিয়েছেন সফর করছেন, সে খরচপাতি আপনারা দেখেছেন কীভাবে তাঁবু, কীভাবে সব এয়ার কুলার এসি চলছে চারিদিকে, মানে সে বিভৎসযোগ্য, যেন যুদ্ধে যাচ্ছেন না সফর করছেন, জনগণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বোঝা বড় দায়। এমনকি ফায়ার ব্রিগেড পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম দেখে। মানে কনভয় যাচ্ছে, শেষে দেখি ফায়ার ব্রিগেড যাচ্ছে, অ্যাম্বুলেন্স আর যা যা আছে তো আছেই, ফায়ার ব্রিগেডও সঙ্গে নিয়ে ভাইপো ব্যানার্জি ঘুরছেন। যাই হোক, ওনার পয়সা আছে, উনি ঘুরতেই পারেন, কিন্তু আবার 25,000 টাকা দিতে পারবেন না বলে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট থেকে বলেছে ঠিক আছে 25,000 টাকা দিতে হবে না, অনেক টাকা, ভাইপো ব্যানার্জি 25,000 টাকা দিতে পারবেন না, কিন্তু সিবিআই ডেকে পরের বার ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং গ্রেপ্তারও হতে পারেন, সেই ভয়ে সুপ্রিম কোর্টে পালিয়েছিলেন। প্রতিদিন বলছে যে দুর্নীতি প্রমাণ হলে আমি গিয়ে ফাঁসির মঞ্চ করবেন, গিয়ে আমি ফাঁসিতে চড়বো। আরে বাবা, আপনাকে কে বলেছে ফাঁসিতে চড়তে? সংবিধান অনুযায়ী আপনার যে শাস্তি পাওয়া উচিত আপনি সেই শাস্তি পাবেন। প্রতিবার মানুষের সামনে এসে বলছেন যে শাস্তি যা দেবে আমি মাথা পেতে নেবো, আমি ফাঁসির দড়িতে আমি গলা দেবো। আর যতবার সিবিআই ডাকছে, একবার হাইকোর্ট, একবার ডিভিশন বেঞ্চ, একবার সিঙ্গেল বেঞ্চ, একবার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন কেন? একদিকে বলছেন আমি চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হোক, আর একদিকে যত তাড়াতাড়ি তদন্ত শেষ না হয়, যাতে আপনাকে তিহার জেলে যেতে না হয়, তার জন্য বারবার কোর্টের পর কোর্টের চক্কর লাগাচ্ছেন। মানুষ বোকা নয়, মানুষ সব বুঝতে পারে। কুন্তল ঘোষকে আপনি চেনেন না? কত ছবি আমার ফোনেই আছে, আপনাদের কাছেও আছে, মিডিয়া বন্ধুদের কাছেও আছে। কুন্তল ঘোষের সামনে উনি দাঁড়িয়ে আছেন, কখনো কখনো কুন্তল ঘোষের পাশে দাঁড়িয়ে আছেন, কখনো কুন্তল ঘোষের পেছনে দাঁড়িয়ে আছেন। আপনার দলের যুব তৃণমূলের রাজ্যশ্রী সভানেত্রী সায়নী ঘোষ, তার তো বন্ধু ছিল কুন্তল ঘোষ। আপনি চেনেন না? আপনি তো যুব রাজনীতি করতেন তখন থেকে তো কুন্তল ঘোষ আপনার পরিচিত, আর আপনি বলে দিচ্ছেন কুন্তল ঘোষকে আপনি চিনি না। অবশ্য ঠিকই আছে, দেবাংশুদার আগের দিন বক্তৃতা শুনছিলাম, বলছে সব জায়গায় গিয়ে পার্থর নাম কেন করা হবে, অর্পিতার নাম কেন করা হবে। ওরা পার্থ অর্পিতাকে ভুলে গেছে, ভাবা যায়? দলের সেকেন্ড ইন কমান্ড ছিল, রাজ্যের আগের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং যখন অ্যারেস্ট হয়েছেন তখন রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন। এখন বলছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম করা যাবে না কেন? আর একজন আছেন অনুব্রত বীর, আবার সে বীর। মানে আমরা যাদের ছাত্র রাজনীতি করি, আমাদের নিয়ে যখন বিশ্বজিৎ দা নওশাদ দ্বারা বসেন, তখন আমাদেরকে শেখান ক্ষুদিরাম বসুর কথা শেখান, তখন আমাদের শেখান শহীদ আশফাকুল্লাহ খানের কথা শেখান। আর টিএমসিপির সভা হচ্ছে, সেখান থেকে মমতা ব্যানার্জি বলছে যে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিতে হবে। কি বীর? না কয়লা চুরি, গরু পাচার, চাকরি চুরি, এইসব করেছেন বলে উনি বীর। এটাই হচ্ছে তৃণমূলের বীর। আর আমাদের বীর হচ্ছেন তিনি, যিনি 42 দিন বিনা কারণে জেল খেটে এসছেন, এবং শেষে যখন ওনাকে বলা হয়েছিল এমএলএর জন্য আপনি স্পেশাল কোয়ার্টার নিন, উনি বলেছিলেন লাগবে না, সাধারণ মানুষের প্রতিনিধি আমি, সাধারণ মানুষ যেভাবে জেলে থাকে আমিও সেভাবে জেলে থাকবো। এইকে বলে বীর। অনুব্রত মণ্ডল বীর নয়, অনুব্রত মণ্ডল চোর, চোর, চোর। এই কথা আজকে বাংলার সমস্ত মানুষ বলছে, ছাত্ররা বলছে, যুবরা বলছে, মহিলারা বলছে, শ্রমিক বলছে, কৃষক বলছে যে তৃণমূল মানেই চোর। আমি আগেও বলছিলাম, স্টুডিওতে বসে বলছে, যেখানে যাচ্ছে সেখানেই বলছে। আসলে এই চোরের রাজত্ব থেকে আমাদেরকে বেরোতে হবে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র যেভাবে ভুলণ্ঠিত হচ্ছে, প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে। গত পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি পঞ্চায়েতে দুষ্কৃতি রাত চলেছে। পঞ্চায়েতের আমার বুথে সকাল 7টায় ভোট শুরু হয়েছে, সকাল 7:15 ভোট শেষ, ভোট মানে আর কমপ্লিট হয়ে গেছে, আর বলছে যেতে হবে না। এত নির্লজ্জ, ওইভাবে ভোট করানোর পরে আবার বিরিয়ানির পার্টি করছে ওই দিনই, যে আমরা জিতে গেছি, বিরিয়ানির পার্টি হচ্ছে। সমস্ত বুথগুলোতে একই ঘটনা ঘটেছে। এবারেও বলা শুরু করেছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে। যদিও অভিষেক ব্যানার্জি মুখে বলছেন, জায়গায় জায়গায় ঘুরছেন, যে এবার আর কোনো ঝামেলা অশান্তি হবে না, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট করব। আরে বাবা, সুষ্ঠুভাবে ভোট করলে তো হেরে ভূত হবে। কটা বুথ পাবে, কটা পঞ্চায়েত পাবে আমরা বলবো না যে একটাও পাবে না, হয়তো পাবে, আমরা জানি। এবং ওরা আরও একবার বলবো, আমি ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র রাজনীতি করি, সেই হিসাবে আরও একবার বলবো যে এই বিবেকানন্দ কলেজ থেকে শুরু করে এপিসি কলেজ, নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, এবং আপনার এইখানে যে এপিসি কলেজ আছে, সেই 3টে কলেজেই এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ইলেকশনে স্টুডেন্টস ফ্রন্ট লড়বে। এবং স্টুডেন্টস ফ্রন্ট কিন্তু ভেতরে ভেতরে বাড়ছে। ভাববেন না যে কলেজে পতাকা লাগাতে পারেনি বলে স্টুডেন্টস ফ্রন্ট আপনাদের কলেজে নেই। স্টুডেন্টস ফ্রন্ট আপনাদের কলেজে আছে। আর কোন ছাত্র সংগঠনের সঙ্গে আপনাদের পাঙ্গা পড়েছিল আমি জানি না, কিন্তু এইটা স্টুডেন্টস ফ্রন্ট। এর প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান তার জীবন দিয়ে দিয়েছে এই সংগ্রামের জন্য। আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের এক একটা কর্মী জীবন দিতে প্রস্তুত আছে। নেতৃত্ব তো অনেক দূরস্থান। আমাদের এক একটা কর্মী জীবন দিয়ে হলেও কলেজ ইলেকশন লড়বে এবং কলেজ ইলেকশন জিতে দেখাবে, সেই শপথ আমরা নিয়েছি। আনিসের বিচার আজও হয়নি। আনিসের বিচার হয়নি। মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনের মধ্যে বিচার পাইয়ে দেব। আনিস আমার ফেভারিট ছেলে, আমার হয়ে স্লোগান লিখে দেয়। আপনার ফেভারিট ছেলের এখন আপনি বিচার করে দিতে পারলেন না। আনিস খানের হত্যাটা একটি রাজনৈতিক হত্যা।
আনিস খানকে হত্যা করে দিয়ে পশ্চিমবঙ্গের একজন প্রতিবাদী যুবককে মমতা ব্যানার্জি হত্যা করে দিয়ে ভেবেছিলেন যে সমস্ত প্রতিবাদকে বুঝিয়ে আমি গোলা টিপে হত্যা করে দিতে